হাজার প্রচলিত মানে পেশাগত মানে অনেক মানে তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মানে আমি যেহেতু গল্প করতে ভালোবাসি খুব একটা অনেক ভালো ভালো কথা বলে নেওয়ার তো কিছুই নয়। আমি ছাত্র এখনো পড়াশোনা করি পারলে কিছু কলম লিখি ভালোবাসি ছাপে ছাপতে শিখতে ছাত্রছাত্রীরা পড়ে কিন্তু এই যে বললাম যে আমি এখনো পড়াশোনা করি এখনো শিখি তো এই যে নতুন নতুন জিনিস শিখি অনেক তার মধ্যে একটা মস্ত বড় জিনিস শিখেছি সেটা শিখেছি সিনেমাতে। সত্যজিৎ রায় হীরক রাজার দেশে একটা শব্দ উনি ব্যবহার করেছিলেন মগজ বোঝায় যে কাউন্সেলিং এ যাদের অ্যালার্জি আছে আমি কাউন্সেলিং শব্দটাই ব্যবহার করি মগজ বোঝায়। আসলে ব্যাপারটা কি মগজ ধোলাই মগজ ধোলাই মানে আমি যদি কারো চিন্তাধারাগুলোকে বলতে দিতে পারি সেটাকে যারা ক্লিনিক্যাল সাইকোলজি জানে ম্যাডাম এবং পাশে বলে আছেন সব পড়াশোনা পাশ করেছেন টেকনিক্যাল টার্মে এটাকে বলা হয় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। কগনিটিভ বিহেভিয়ার মানে ইন্টেলেকচুয়াল থট, আমাদের কোথায় একটা থট প্রসেস আছে চিন্তাধারা আছে সেই চিন্তাধারাটা আমি যদি পাল্টে দিতে পারি। যেমন একটা উদাহরণ দিয়ে একজন ভদ্রমহিলা তিনি আমার কাছে এসেছেন আমাদের কলেজে ডিপ্লোমা আছে কাউন্সিলিং এ পড়ানো হয় আউটডোর আছে অনেক মানুষ আসেন পিএইচডি বা রিসার্চের গবেষণার কাজ হয় এখানে কিন্তু হবে একজন ভদ্রমহিলা আউটডোরে এবং তিনি যার পরিচয়ে এসেছেন আমাদের ছাত্রী যে কোনো কারণেই হোক তিনি আমার কাছে এসেছেন ম্যাডামরাও আছে তারাও কথা বলেন কাউন্সিলিংয়ে ভদ্রমহিলা এসে প্রথম কিছুক্ষণ আঁকতে শুরু। এবার আমি তোমাদের একটু থিওরি একটু গল্প মিশিয়ে বলি কারণ আজকে ওয়ার্কশপটার পরে একটু গল্প প্রশ্ন যদি কাগজ কলম থাকে সামনে রাখতে পারো কিছু পয়েন্ট পেজেও রাখতে পারো সব কথা মনে রাখতে সম্ভব নয় তোমাদের পক্ষে এগুলো সব মেমোরাইজ করে রাখতে সম্ভব। এই যে একজন ভদ্রমহিলা কিছু দুঃখের কথা বলতে এসেছেন কেউ তো আর খুব সুখে আনন্দে আসে না তিনি যে কাঁদতে শুরু করলেন আমার পক্ষে সেটা খুবই বিরক্তিকর কারণ আমি একটা কাজের দায়িত্বে থাকি আর মাঝখানে সময় বার করে আমি আউটডোরে অ্যাপয়েন্টমেন্টগুলো নিই আমার অফিস সেটা জানে দিনে সকালে একটা বিকেলে একটা বেশি আমাকে দেয় তো ওখানে ভদ্রমহিলা কাঁদছে আমার কাছে খুবই বিরক্ত। আমি চাইলে ওখান থেকে ওনাদের বলতে পারতাম যে আপনি কান্নাকাটিগুলো বাইরে সেরে চোখ মুছে তারপর জল খেয়ে বলতেই পারতাম কিন্তু বলিনি কেন সাধারণত কাউন্সিলিং থিওরিটিক্যালি 3 ধরনের হয় তার মধ্যে একটা হচ্ছে নন ডাইরেক্টিভ কাউন্সিলিং। নন ডাইরেক্টিভ মানে যিনি কথা বলতে এসছে তাকে একটু সময় দিতে হবে তার কথাটা শুনতে হবে ধৈর্য রাখতে হবে এমপ্যাথি বলে একটা গুণ আছে সেটা কাজে লাগবে। এমপ্যাথি মানে সমানুভূতি মানে তোমাদের চোখ দিয়ে দেখা তোমাদের কান দিয়ে শোনা। একটা সামাজিক বহুদিন আগে বলেছি আমাদের দেশটা হচ্ছে অদ্ভুত একটা দেশ যে আমরা কখনো ট্রাম্পের কথা শুনে দ্রুত থামি কখনো মাউন্ট ব্যাটেনের কথা শুনে দেশটাকে ভাগ করে ফেলত। আমাদের যে প্রিয় অভিভাবক আমরা নিজেরা জানি বাবা একজন আছে জাতীয় জনগণ বলেন কিন্তু তিনি কেন অনেক কিছুই করেছেন আমরা জানি না সেরা মেধাবী ছাত্ররা মাঝখানে কিছু আন্দোলন করলো আমরা শুনলাম অনেক বিপ্লবের একটা ভালো ফল কিছু দেখলাম এই ছেলেগুলো অকালে চলে কিছুই হল এই যে দিনকাল আস্তে আস্তে আমরা দেখছি কেউ কিন্তু খুশি তারপর আনন্দে আছে তারপর নানান মানুষ যখন তার দুঃখের আসছে আর
গাড়ি কিনি, বা যদি আমি তাকে নমিনেট করি, নমিনেট করা মানে আমি যদি বলতে শুরু করি ঠিক আছে বলেছি আপনার দুঃখ হয়েছে কাঁদছে ঠিক আছে এখন আপনার কানাকাটি সময় নেই বলুন কি করতে চান বলুন, তাহলে এই মডেলটাকে বলা হয় ডাইরেক্টিভ মডেল। তাহলে ডাইরেক্টিভ আর নন ডাইরেক্টিভ তফাৎ কি? আমি জীবনে অনেক ঘটনাগুলো একটা একটা করে মানে চলে যাবো, তাহলে তোমরা বুঝতে পারবে কি হতে পারে। বলবে কোনো কামকে চুপ করে থাকা, ওই চুপ করে আছে, ওদের জল হচ্ছে, জল চাই না, জল খাবে, জল খাবে। তাহলে ওখানে ভেতরে এত চাপা কষ্ট বলতেই পারছে, একটু সময় দিতে। তাহলে 3 নম্বর যে কাউন্সেলিং এর পদ্ধতি সেটা হচ্ছে এক্লেকটিক পদ্ধতি। এক্লেকটিক পদ্ধতিটা কি? কম্বিনেশন অফ ডাইরেক্টিভ নন ডাইরেক্টিভ। এবার অনেক সময় কলেজ থেকে বেরোতে দেরি হয়, সেদিন ক্লাস শেষ হয়ে গেছে, আরো একটা ঘটনা হচ্ছে। একটি মেয়ে আমাদের খুবই প্রিয় ছাত্রী, হঠাৎ এসে আমাকে জোর করে পড়ান, কারণ আমি যারা আমার ঘরে গেছে আমি টেলিগ্রামের বাইরে বসে বড় মেয়েকে তার বাইরে জায়গায় আছে, তো দিকে একটা সোজা এসে আমার দিকে আমার পায়ে হাত দিয়ে বললাম, স্যার আপনাকে প্রণাম করতেন কেন? হঠাৎ কি অভিভক্তি? আমি বলে মজা করে শুরু করেছি। তারপরে শুনলাম মেয়েটির কথা একটা ইঙ্গিত পেলাম যে ওর সাথে আমার আর কোনোদিন দেখা হবে। কেন? সে জীবন শেষ করে দিতে বলেছে, কি হচ্ছে এত কি হলো জীবন শেষ করতে ইঙ্গিতটা পাওয়ার পরে ধরলাম। তাড়াতাড়ি টিচার জন্য খবর পাঠালাম, ম্যাডাম যদি থাকে করবেন। স্যার এটা বলছি যে ম্যাডামরা অনেক সময় তারা থাকে পারিবারিক কারণে, তারা ছুটি ঘন্টা করলে আর দেরি করেন না, দেরি করেছেন পারেন না। দুজন স্যারকে পাওয়া গেছে, স্যার আপনাদের বাড়ি চট করে দিতে চান না, তারা একটু বেশি সময় থেকে যান। মাস্টার মনে খুঁজে পাওয়া গেল, তারা এলেন, তাদেরকে একটু ইঙ্গিত দিলাম আমি এরকম উল্টো হচ্ছে, কিন্তু ছাড়া যাবে না, বাড়িতে পাঠাতে হবে কাউকে দিয়ে, এখনই খুঁজে পাবো কাউ এটা ছাড়া যাবে না, কারণ এখানে একটু ট্রেন লাইনে চাপবে। আমার মনে হচ্ছে কথাবার্তা শুনে এই যে দুঃখ নিয়ে যারা আসে তাদের এমন কিছু একটা চাপা কষ্ট। হ্যালো, ঠিক আছে, এটা হচ্ছে যন্ত্রের কষ্ট। মাঝে মাঝে যন্ত্র দুঃখ পায়, সেভাবে এবারে মেয়েটির একটু অনেক সিরিয়াস, আমি মেয়েটির ব্যাপারে আপনি যাচ্ছি না, আমি গল্পের ছোট অনেক সময় ওনার সমস্যা সমস্যাটা ছিল সন্তানহীনতা, এবং সেই কারণে স্বামী এবং শ্বশুরবাড়ির সঙ্গে তার একটা চরম অশান্তি, বিয়ে ভেঙে যাওয়া, সংসার ভেঙে যাওয়া ইত্যাদি একটা অবস্থা। তিনি আর বুঝতে পারছেন না এবং নিজেই তিনি ভাবছেন প্রায় কারোর একটা অবস্থা জীবন চলে গেলেই ভালো, এটা হচ্ছে চরম অবস্থা। আর আমি যখন ওনার কথা শুনছি, উনি ওই দিকে বসে করতে জল তার করবে আমাদের আগুন পর্যন্ত চাকরি ধরি সেই পরিবার করে, ঠিক আছে, যাই হোক গল্প হলে যখন আমাকে
এই কষ্টগুলো বলছেন, আমি মুখে হাসছি। উনি যেটা একটু করে রেগে গিয়ে আমাকে বলছেন, আপনি কেমন মানুষ, কেন বলে আমার এত দুঃখের কথা বলছি আর আপনি মুখে হাসছেন। আমি তখন বললাম যে হ্যাঁ, কারণ আপনি একটা দৃষ্টিকোণ থেকে বলছেন, আমি অন্য একটা দৃষ্টিকোণ থেকে ভাবছি। তো উনি অবাক বলে কি ভাবছেন? কারণ আমি আপনাকে তাকে ভাবছি যে ঈশ্বর আপনার জন্য একটু হয়তো অন্যরকম ভেবেছেন। উনি হয়তো ভেবেছেন উনি আপনাকে কোনোদিন সন্তান শোক দেবেন না, উনি আপনাকে কোনোদিন সন্তানের কাছ থেকে দুঃখ পেতে দেবেন না, কষ্ট পেতে দেবেন না। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর সন্তানের জন্য পিতামাতার যে কষ্ট, ত্যাগ, অসুস্থ হলে রাত জাগা, এগুলো আপনাকে কোনোদিন পেতে দেবেন না। যদি উনি আপনার প্রতি কোনোভাবে ভেবেছেন, এবং আপনি তো একটা দিদিমণি, আপনি তো শিক্ষক, আপনি বায়োলজিক্যাল মাদার না হতে পারেন না, আপনি এতগুলো ছাত্রী মা স্কুলে পড়াশোনা আমি দিয়েছি, এতগুলো ছাত্রী আপনার সন্তান করলো, আপনি তো তাদের মা, তো আপনার স্নেহ যেটা সন্তান স্নেহ, পারিবারিক সমস্যা তো আছে, বুঝতেই পারছেন। সন্তান স্নেহটা তো আপনি এদের মধ্যে ফিরিয়ে দিতে পারেন, ওদের স্নেহই আপনাকে জীবন ফিরিয়ে দেবে, আপনার জীবন শেষ করার কোনো দরকার। এই যে একটা অন্যভাবে ভাবা, তারপর তুমি থমকে গিয়ে বললে আমি তো এভাবে তুমি ভাবি নাই বা হলো আপনার বায়োলজিক্যাল সময় অ্যাভয়েড করার চেষ্টা করেছিলেন, আইনগত জটিলতায় সেটা হলো। তখন মজার কথা বললাম যে দেখুন, আপনি আর আপনার হাজবেন্ড আপনাকে সম্পর্ক যেটুকু পরিবারকে চেষ্টা আপনি দিতে পারলে you can remain as honeymoon couple throughout your life. আমাদের চিন্তাটা কি? কিছুটা আনন্দ থাকবে, ঘুরে বেড়ানো, কিছুটা নেই, যাদের সন্তান আছে, আমি তো যথেষ্ট বয়স স্যারের পাশে করেই বলছি, আমি খুব একটা কম বয়স্ক নই, আমারও দুটো সন্তান আছে, তারাও বড় হয়েছে, খুবই হয়েছে। তো তাদের সাথে সব মুহূর্ত করে কি খুব সুখের কাটে, যারা পিতা মাতা হয় তারা সেটা জানে। আপনাকে সেই দুঃখটা পেতে হবে না, আপনার কষ্টটা বোঝা। আপনি তো ঈশ্বরের বিশেষভাবে নির্বাচিত একজন মানুষ, সবাইকে একরকম মতো দিবেন। এই যে অন্যভাবে ভাবতে পারা বা ভাবতে শেখা, ওই যে মেয়েটি কষ্ট পাচ্ছিল, অন্য মেয়েটি গল্প বলছিলাম, সেদিন 6টা অবধি আমাদের কলেজে পড়তে থাকতে হলে মেয়েটিকে দিয়ে, কারণ তার টার্গেট ছিল আমার কলেজের বিভিন্ন অবস্থান উন্নয়নের কাছে, তার সব থেকে কাছে ট্রেন লাইন হচ্ছে বিধাননগর স্টেশন, এবং সেখানে 5:15 বা 5:50 একটা বলেছিল মেয়েটি গ্যালোপিং ট্রেন আছে। তার টার্গেট ছিল তার আগে সব আমাদের উন্নয়ন করে আইবাই করে দিয়ে ওই গ্যালোপিং ট্রেনের সামনে সে থামা, এবং আমার টার্গেট ছিল গ্যালোপিং ট্রেন একটা পার করতে হবে, তাহলে থামাতে পারবো না, বাকি সব ট্রেন বিধাননগরে থামা আটকে রাখতে হবে। 5:50 না 5:15 আটকে রাখতে গেলে তারা আমাকে গরিব বাড়ি দিয়ে কথা বলে পাশাপাশি সঙ্গে নিয়ে ওরাও বোঝাচ্ছে গল্পটাই গল্প শুনতে তারও ভালো লাগবে জীবনটাই। আসল গল্প হচ্ছে ওই রাজকন্যাটির একটি রাজপুত্র ছিল, সেই রাজপুত্র আরেক রাজকন্যাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে রাজকন্যাদের অনেকেই দেখছেন যে হাসি তুলছে, এরা চিনি এরকম গল্প চিনি চেনা গল্প। রাজকন্যাটি খুব খারাপ লেগেছে এই কারণে ওই রাজকন্যাটি যে দ্বিতীয় রাজকন্যা, সেই প্রথম রাজকন্যারই বান্ধবী, তার সূত্রেই রাজপুত্রের সাথে আলাদা। রাজপুত্র কি করেছে, কোনোভাবে এই পাশ কাটিয়ে ওই রাজকন্যার সাথে ভাগ করে দিয়েছে। এই রাজকন্যা ঠিক করেছে আর জীবন রাখার কোনো দরকার, তার ক্ষেত্রেও সেই সিনেমা গল্প আবার সেই ছোট রাজপুত্র কম আছে কি। আসল কথা এটাই, মোটামুটি বোঝাবো যে একটি রাজপুত্রের জন্য তুমি গতিতে যাচ্ছ, রাজপুত্র কম করে নাই, আরো রাজপুত্র আসবে, একটু সময় দাও, দেখো না আরো অন্য রাজপুত্র আসবে তোমার জীবনে, তখন তোমার মনে হবে আমি খুবই বোকা ছিলাম, ওই গ্যারান্টি ট্রেনটার সামনে লাগালাম, আপনি যদি পড়ে গেলে তো মরে গেলে, যদি না মরো তাহলে কিন্তু কেলেঙ্কারি কাটবো, হাত পা কাটা যাবে, সেই অবস্থায় হুইল চেয়ারে থাকবে,
টয়লেটে যেতে পারবে না, লোকে ধরে ধরে নিয়ে যাবে, সে এক ভয়ঙ্কর চিত্র। না না স্যার থাক থাক, তার থেকে ভালো না পরে রাষ্ট্র কবে আসবে। এটা হচ্ছে ইলেকট্রিক কাউন্সিল। কখনো ডাইরেক্টিভ, কখনো নন ডাইরেক্টিভ দুটোকে মিশিয়ে, কখনো আমি আমার ক্লায়েন্টকে কথা বলতে দেবো, তার কথা শুনবো, কখনো আমি আমার বক্তব্য তার ঘরের উপর চাপিয়ে দেবো, তার কথা শোনো, তুমি জীবনে কতটুকু দেবে। আমরা তো অনেক দেখেছি যে মাঝখানে বললেন এই ঘটনাগুলো, আমরা কেউ যেগুলো অস্বীকার করতে পারিনি, এটাকেই অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতায় যাই হোক। কাউন্সেলিং এর একটা পার্ট হল কমিউনিটি বিহেভিয়ার, আরেকটাতে আসে একটা একটা করে কয়েকটা পড়া যায়, কিন্তু সময় যতক্ষণ না প্রিন্সিপাল ম্যাডাম পারমানেন্ট দিয়ে মাইক্রোফোনটা বন্ধ করে মাঝে মাঝে প্রতিবাদ করছে, ততক্ষণ না পুরোপুরি বন্ধ হয়। আরেকটা দিকে আসে একজন মানুষ, তিনি আমার আত্মীয় ছিলেন, তাই তার মৃত্যু পথযাত্রী এবং তিনি মারা যাবেনি কিছুদিনের মধ্যে, ডাক্তার জবাব দিয়ে গেছেন আর সপ্তাহে আইনি টেকনিক্যাল ভাষাগুলো আমি সঙ্গে জুড়ে দিচ্ছি, কারণ যারা লিখছে তাদের সুবিধা হবে। এটাকে বলা হয় প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার মানে টেকনিক্যাল ভাষা যাদের মৃত্যু নির্ধারিত হয়ে গেছে, যে কোনো অসুখে, টার্মিনাল ডিজিজ বলে, তাদের পরিবার, যদি অসময় হয়, আচরণটা হয়, খুব বেদনা লাগে। তাদের ক্ষেত্রে আমরা সাবধান হচ্ছি, কাউন্সিলিং শব্দটা এড়িয়েই যাচ্ছে। দরকার নিয়ে মানুষ শব্দটা ব্যবহার সোজা বাংলা ভাষায় বলি, তাকে সামলা হচ্ছে, সেই পরিবারটাকে সামলা হচ্ছে, সেই মানুষটাকে সামলা হচ্ছে, সবচেয়ে বড় সেটাও ভাবেনি আমি তাড়াতাড়ি চলে যাবো। সেক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ার মানে সামনে তাকে একটা কিছু দেখানো। আমার অনেক মুসলিম ছাত্রছাত্রী আছে, মাঝে মাঝে এমন কিছু আলোচনা হয়, এই যুদ্ধ সমাজও হয়েছে, এবং আমাকে বারবার এটা বলতে হচ্ছে যে ভারত পাকিস্তানের যুদ্ধ মানে কিন্তু অ্যান্টি ইসলাম ওয়ার নয়। যুদ্ধ দিকে কিন্তু ইসলামী দেশগুলো অনেকে এক হওয়ার চেষ্টা করেছে। ঘটনাটা কিন্তু একটু বুঝতে ভুল হবে, এটা কিন্তু অ্যান্টি ইসলামিক ওয়ার নয়, এটা ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, এটা অ্যান্টি টেররিজমের ওয়ার। উগ্রপন্থার বিরুদ্ধে যুদ্ধ, ব্রিটিশরা ধর্মের বিরুদ্ধে যুদ্ধ নয়। ওই ধর্মাবলম্বী সব মানুষ জেহাদি নয়, ওই ধর্মাবলম্বী সব মানুষের মগজধোলাই হয়নি যে তুমি জীবন দাও, তার বদলে তুমি একটা সুন্দর কিছু পাবে। তাহলে একটা 12-13 বছরের ছেলে যে সুইসাইড বোমার হয়, কিন্তু তাকে কতখানি মোটিভেট করা হয়, যারা পরে তাদের হয়তো অভিযোগটি খারাপ, তার মানে ওই ধর্মের সব মানুষ খারাপ, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, এটাও কিন্তু কোনো কাজের কথা নয়। এটাই তো আমাদের রীতিমতো বোঝা হয়েছে, যারা আমার ছাত্রছাত্রী বহু আছে এবং কিন্তু মেধাবী হওয়ার মতো ছাত্রছাত্রী, অনেকে তার মধ্যে রিসার্চ করতে চেয়েছে, আমাদেরকে বলেছে হ্যাঁ আপনি আমাকে একটু করুন, আমরা বাবা আমি তো এক্সপার্ট নই, আমি আইডিয়া দিতে সুফিজম আর ভক্তিবাদ প্রচুর মিল আছে। আমাদের ছাত্র আজাদ যেগুলো তারা রিজার্ভেশন করবো না, রিলেশন বিটুইন ভক্তিবাদ এর সঙ্গে একটু লালনকে কালচার মিল পাবে, এটা নিয়ে তুমি তোমার থিসিস করো। এরকম বহু আছে আমাদের দেশটায়। হিন্দু মুসলমানে ভাগ করলো কে? ব্রিটিশরা তাদের সুবিধের জন্য ডিভাইডার করেছিল। মাউন্ট ব্যাটেন নামে একটা কেউ, যে আমাদের কেউই নয়, সে একজন ইনক্লুডার প্রেসক্লাসার আমাদের দেশে ঢুকে পড়েছিল, তার মাথায় দেশ ভাগ হয়ে গেল। প্রধানমন্ত্রী ছিলেন, তারা কেন এলাও করলেন আমি জানি না, ওই দেশ আজকে আরো বাড়ছে, এটা তো আমাদের দুর্ভাগ্য, তো বন্ধ করতে হবে। উভয়ের জায়গাতেই বা বিভিন্ন ধর্মের মধ্যে মিলেছে হয়েছিল, এই ধর্মের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের তো এগিয়ে আসতে হবে, বোঝাতে হবে বাকিদের, যেটা
ইসলামিক মানুষরা সবাই হিন্দুদের উপর অত্যাচার করবে, যা বাংলাদেশে হচ্ছে, এটাও কাম্য না। মসজিদ ভাঙবো সেটাও কাম্য না, মন্দির ভাঙবো সেটাও কাম্য। এটা বলার মতো সোজা চরিত্র থেকে কথা বলার মানুষ আমাদের সমাজে আছে, কিন্তু তারা সংখ্যায় হয়তো কম, বা তাদের কণ্ঠস্বর হয়তো আমরা শুনতে পাই না। যাদের কণ্ঠস্বর শুনতে পাই তারা রোল আওয়াজ করতে পারি, এটাই তো আসল। আমি ফ্যামিলিকে একটা আশা করে বোঝাতে পারছি দেখি 14-15 বছরের ইসলামিক ধর্মাবলম্বী কোনো একটা ছেলেকে বা মেয়েকে যখন মৃত্যুর সামনে ফেলে দেয়, দিয়ে বলে তোমরা ফোন করো বা ফোন করো, ওখানে তুমি বড় লাভ করো, সে কিসের আশায় এটা করো? হয় অত্যন্ত দরিদ্র অর্থের জন্য, অথবা ওই একটা কল্পনা দেখানো হয় স্বর্গপ্রাপ্তি হয়, সেই জন্য করে। তাহলে এই যে মগজ ধরাই, এটাও তো মগজ ধরে। কাউন্সেলিং যেমন ভালো হয়, কাউন্সেলিং খারাপটাও বলতে পারে, খারাপ কাউন্সেলিং, নেগেটিভ কাউন্সেলিং। এই নেগেটিভ কাউন্সেলিং এর ফলে না প্যালিয়েটিভ কেয়ারে আমরা কি করি, মানুষের সাধারণ তাকে যদি আমি পজিটিভ করতে হয়, চেয়ার আপ করতে হয়, যেমন আমার নিজের ব্যক্তিগত বিভাগে বুঝি আমার পিসিমা হবে, একাই থাকে, আমার পুরো পরিবারটাই থাকতে ক্ষমতা নেই। আমার বাবা ব্রিটিশদের পড়াশোনা মেরে থেকে 17 বছর বয়স দিয়ে গিয়েছিল ব্রিটিশদের। ওই পিসিমা ছিলেন তিনি ওইগুলো দর্শকের মানা। পিসিমা যখন শেষ বয়সে মৃত্যুপথে যাচ্ছে, সাংঘাতিক ডিপ্রেশনে ভুগেছেন, তখন আমি তার সাথে কি গল্প করতাম, যখন তার ছোটবেলার গল্প, পিসিমার ছোট, তাদের মধ্যে একটু শুনেছি ঠাকুমার কাছে, দাদুর কাছে, বাবার কাছে, তাদের গল্প, তাদের কথা বলতো। পিসিমা বিশ্বাস করতে কিনা জানি না, তখন রোগ যন্ত্রণা ভুলে, মৃত্যু যন্ত্রণা ভুলে তিনি যেরকম একটা তার খারাপ হয়ে হাসি ফেলে দেন, এবং সেই সব মানুষদের কথা মনে করতেন, এবং মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে ফেলতেন, আরে আমার তো দিন খুবই আসছে, এবার ওদের সাথে দেখা হবে, মানে হতেও পারে, আমি তো পারিনি, দেখে আসেনি, আমার মনে তারা দাঁড়িয়ে আছে, তুমি হয়তো দেখতে পাবো 2 তারিখে সামনে দেখতে পাবে কি আছে, দেখতে পাবো ওরা দাঁড়িয়ে আছে। তো যে কোনো নেগেটিভ থটের ভেতর থেকেও পজিটিভ থট পার করা যায়, এটাই হচ্ছে শেখা, এটাই প্রফেশনাল। এবারে প্যালিয়েটিভ কেয়ারে আমরা যেটা করি, যার জীবনে আর কোনো আশা নেই, কিন্তু তাদের জীবনে আর কিছু দেখিয়ে লাভ নেই, স্বামী অবেদনত লাইফ বিয়ন্ড ডেথ করে বুঝবে কখন তাদের বা পড়াবো, তার থেকে মৃত্যুর পরে কি আছে আমরা কিন্তু জানি, কিন্তু তাদের যদি আমি একটা মিথ্যে আশাকেও চেয়ার আপ করতে পারি সহজ, এবং ওই শেষ দিকটায় যখন তার খবর নেওয়া, তার সেবা যত্ন করা, আমার শ্বশুর মশাইয়ের কন্যা যিনি দেখাশোনা করতেন, তিনি যখনই যেতেন তার কাছে পিসি শাশুড়ি হন, তাকে বলতে তোমার আমার নাম করে ডাক্তার করে একটু পাঠিয়ে দিও না, ও এদের বড় ভালো লাগে। একে বড় ভালো লাগে এটা আসলে কিছুই নয়, শরীরের মধ্যে এক ধরনের নিউরোকেমিক্যাল জায়গা শিখে পাশ করে এসেছেন, ডোপামিন, নিউরোলজিন, এগুলো চিকিৎসা নয়, কিন্তু অনেকে এগুলো নাম জানবেন, এগুলো বলে হ্যাপি হরমোন। আমাদের যদি শরীরে হ্যাপি হরমোন বেরোয় বেশি, ব্রেন ওয়েভ যদি থিটা হয়, 5টা ব্রেন ওয়েভের মধ্যে থিটা ওয়েভ সব থেকে শান্ত ওয়েভ, এগুলো এখন টেকনিক্যাল জিনিস না, এগুলো এখন ইজিতে পাওয়া যায়, এগুলো আমরা মেডিটেশনে পাই। থিটা ওয়েভ আর ওইদিকে হ্যাপি হরমোনের মিক্সচার যদি তোমার শরীরে হয়, তোমার মধ্যে একটা ভালো লাগার অনুভূতি কাজ করে, প্রিয় মানুষের সঙ্গ যদি তুমি পাও, তোমার যেমন একটা ভালো লাগার অনুভূতি কাজ করে। অনেক মানুষ যারা ধর্মীয় চেতনার মানুষ, তারা যে ধর্মেই হন, তারা কিন্তু সকালবেলা
ঘুম থেকে উঠে আগে ঈশ্বর চিন্তা করে তিনি ভালো করেন। 99-এ পাশ করে গেছে একটি ছাত্র, আমার সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র, খ্রিস্টান ছাত্র। সে পরবর্তী ক্ষেত্রে ফাদার হয়ে গেছে, ধর্মযাপন করে। সে একটি চার্চের হেড। প্রত্যেক দিন সকালে আমাকে একটি করে যিশুর ছবি পাঠায়, এখনো হোয়াটসঅ্যাপে, আগে ভালো পাঠায়। তো আমার সকালে ঘুরতে ঘুরতে মোবাইলটা অন করলেই আগে দেখি ওই জোশুয়া প্রিন্সের নাম ধরেই বলছে, সে ফাদার চার্চের, সে কর্মকার, সে একটা যিশুর ছবি। কেন পাঠায় আমি জানি না। মাঝে দেখা হয়েছে, মাঝে মাঝে দেখা হয়েছে, জিজ্ঞেস করি, যাই তুমি আমার সকালবেলায় যিশুর একটা মেসেজ পাই, খুব ভালো লাগে। তুমি এরকম কতজনকে পাবে? বলে না স্যার, কি রকম বলে, আমি অদ্ভুত দেখো একটা মানুষের চিন্তা কোথায় যায়, কত প্রিয় সোর্স হলে এভাবে ভাবতে পারে। বলে আপনাকে আমি পাঠাই না যিশু। বলে কি হয়? যিশু আপনার কাছে যান, এভাবে ভাবতে পারেন। উনি ধর্মযাজক, এটা চার্চের দায়িত্বে আছে, স্কুলও আছে, স্কুলের প্রিন্সিপাল বলে আমাকে যিশু বলে দেয় সকালবেলা যে আমি এই লোকগুলোকে ভালোবাসি, আপনি তাকে সেন্ট জেভিয়ার্সের লোক, আপনি তো আমাদেরই লোক। ধর্মটার কোনো বেরিয়ার হয় না। কেউ আমাদের মাতালির ছবি পাঠায়, কেউ আমাদের সকালবেলা যিশুর ছবি পাঠায়। আবার এই জোশুয়ার চিন্তাধারাটাই বন্ধ। বলে যিশু আপনার কাছে যেতে চায় বলে যায়, আমার কি ক্ষমতা আছে ওনাকে? তাহলে চিন্তার লেভেলটা ভাবো, কোন লেভেল দিয়ে তিনি ভাবছেন। ভালোবেসে আমাদের পাঠাচ্ছেন, ভালোবাসেন বলেই পাঠান যে আপনার ভালো করে। তাহলে যারা এই ঐশী শক্তির উপর নির্ভর করে, এটা তাদের বিশ্বাস, তারা সেটা পায়। আমি বিশ্বাস করি বা নাই করি, তাদের দুই জায়গা না। আমি টিভি শুনলাম, খুব কম কয়েকজন মানুষ যিশু যাদের কাছে দেখেছে, ওয়ান্ডারফুল থট। This is called thought process. Thought process নানা রকম। এটা যেমন আমি একটু আগে শেখালাম, বলতে দেওয়া যায়, নগর বোঝা যায়। যেমন মাস্টারমশাই বলছিলেন একটু আগে, বাবা মা। আমি বহু স্কুলে যাই, কারণ আমি এখানকেও বলছিলাম যে গ্রো হওয়ার একটা সুবিধে। প্রিয় মানুষ এসছে বর্ধমান থেকে, অধ্যাপিকা এবং শিক্ষয়িত্রী, গবেষণার কাজ করছে, পড়াশোনা করছে। তিনি শুধু বর্তমান থেকে শুধু আমার পড়াশোনার জন্য এসেছেন। ফলে এরকম মানুষরা যারা আছেন, ভালোবাসেন, তারা অনেক কিছু আমাদের শেখান, নতুন নতুন জিনিস শেখান। যেমন প্রচুর প্রিন্সিপাল আছে কলকাতায়, বিভিন্ন স্কুলে, বড় বড় নাম করা স্কুলে, তারা আমার ছাত্র। আমি 16 বছর সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়িয়েছি, সেন্ট জেভিয়ার্স কলেজে বিএ ডিপার্টমেন্টে পড়িয়েছি। এখানে প্রিন্সিপাল হয়ে আছে 18 বছর হয়ে গেছে। ওই 16 বছরে আমি যারা প্রোডাক্ট ছিল, যশোয়ার মন্দির, তারা কিন্তু এখন বিভিন্ন বড় বড় স্কুলগুলোতে প্রিন্সিপাল হয়ে। তারা আমাকে একটা খুব মজার কথা বলে, স্যারোটাই বলবে কি বলে যে পেরেন্টিং স্টাইল, এটা এখন খুব কমন লেকচারের টপিক। বাবা মায়ের অবলম্বন তাদের আবার শ্রেণী দেওয়া হচ্ছে। বাবা মায়েদের এক্সপ্লেনেশন গুলো কেন, কতটা অবাস্তব। এই যে স্যার বলছেন না যে তারা সব মহাপুরুষ, একটা ছাত্র ছেলে সন্তানরা। তো এই যে পেরেন্টিং স্টাইল, ওরা আমাকে মাঝে মাঝে বলে স্যার আমাদের পিটিএর পেরেন্ট টিচার মিটিং গুলো মাঝে মাঝে খুব কমপ্লিকেটেড হয়ে যায়। We need you to please be present with us to tackle our parents. কেন পেরেন্টসদের ট্যাকল করতে গেলে কি করতে হবে না, ওদেরকে শেখাতে হবে পেরেন্টিংটা কেন হবে। খালি আমরা খালি টিচারদের কথা বলি, কিন্তু আমরা টিচার ট্রেনিং করি। পেরেন্টসদের তো ট্রেনিং এর কোনো ব্যবস্থা নেই। বাবা মা হতে গেলে নার্সিংহোম তো সার্টিফিকেট এখনো কি চায় না, অবশ্য যদি চায় তখন পেরেন্টিং এর উপর একটা সার্টিফিকেট হবে। আগে সার্টিফিকেট পাস করো, তারপর বাবা মা হবে। তখন তো কোনো সিস্টেম এখনো নেই। খালি বাবা মা হয়ে গেছে, কিন্তু জানে না কি করে বাবা মা হয়ে উঠতে হবে। ওদের ছেলেগুলো যেভাবে বড় হওয়া হয়েছে,
কলেজে যাওয়া হচ্ছে, গন্ডগোল হচ্ছে, স্কুলে গিয়ে ঝামেলা হচ্ছে, টিচারদের সঙ্গে ঝামেলা হচ্ছে। তো অনেক স্কুলের প্রিন্সিপাল বা টিচার্সরা মনে করছে পিটিএম এ আমাদের মতো একজন থার্ড পার্সন